সেনাবাহিনীকে অ্যান্টি স্মাগলিং অপারেশনের জন্য তলব করা হয়। 1973-এর নির্বাচনের প্রাক্কালে চরম দুর্নীতি এবং ব্যাপক চোরাচালানের ফলে রিলিফ অপারেশনে বিপর্যয় দেখা দেয়। ফলে সরকার অবস্থা সামাল দিতে সেনাবাহিনীকে বেসামরিক প্রশাসনের সাহায্যে তলব করতে বাধ্য হয়। সেনাবাহিনীর তরুণ মুক্তিযোদ্ধা অফিসার এবং সদস্যরা তাদের সর্বশক্তি দিয়ে চোরাচালান বন্ধ করার দায়িত্ব গ্রহণ করেন। তাদের আন্তরিকতা অল্প সময়ের মধ্যেই জনগণের মনে আশার সঞ্চার করে। এই অপারেশনের নাম ছিল অ্যান্টি স্মাগলিং অপারেশন। আমরা সম্ভাবনা সবাই সিদ্ধান্ত নেই, যদিও তখন আমরা সুগঠিত নেই, তবুও যে কোনো ত্যাগের বিনিময়ে আমাদের দায়িত্ব পালন করে দেশপ্রেমের প্রকাশ ঘটাবো। এই সুযোগের পূর্ণ সদ্ব্যবহার করতে হবে আমাদের। এই অপারেশন করার সময় তরুণ অফিসার এবং সৈনিকগণ ক্ষমতাসীন দলের রাজনৈতিক নেতৃবৃন্দের ও টাউট বাটপারদের অসৎ চরিত্র এবং সম্পদ গড়ে তোলার লোভ লালসার অভিলাষ সম্পর্কে প্রত্যক্ষ অভিজ্ঞতা লাভ করতে সমর্থ হন। রাজনৈতিক নেতারাও টাউটদের সঙ্গে তারা মুখোমুখি দ্বন্দ্বে আসার সুযোগ পান। আমরা অপারেশন কমান্ডার হিসেবে প্রতিজ্ঞা করি, পেটের ক্ষুধার তাড়নায় যে ট্রাক ড্রাইভার কিংবা পোর্টার বোঝা বয়ে চোরাচালানের সামগ্রী বর্ডারের ওপারে নিয়ে যাচ্ছে, জীবনের ঝুঁকি নিয়ে তাদের ধরেই ক্ষান্ত হব না। আমাদের প্রচেষ্টা হবে চোরাচালানের মূল ব্যক্তিদের জনসম্মুখে প্রকাশ করা, ক্ষমতা বলয়ের ওই সমস্ত অসাধু রুইকাতলাদের উন্মোচন করা, যারা পর্দার অন্তরালে থেকে ক্ষমতার অপব্যবহার করে জাতীয় সম্পদের চোরাচালানের মাধ্যমে সম্পদের পাহাড় গড়ে তুলছে জনগণের লাশের ওপরে। অল্প সময়ে জানা গেল সব সীমান্তে চোরাচালানের মূলে রয়েছে ভারতের একটি প্রভাবশালী মারোয়ারি গোষ্ঠী এবং সরকারি দলের ক্ষমতাশালী মন্ত্রী ও নেতারা। শেখ মুজিবের কনিষ্ঠ ভ্রাতা শেখ আবু নাসের, স্বরাষ্ট্রমন্ত্রী মনসুর আলী, তদীয় পুত্র নসিম, বন ও মৎস্যমন্ত্রী সেনিয়াবাদ, তদীয় পুত্র হাসনাত, গাজী গোলাম মোস্তফা সরোয়ার সরাসরিভাবে ওই মারোয়ারি চক্রান্তের সাথে জড়িত বলেও খবর পাওয়া যায় বিভিন্ন গোয়েন্দা সূত্রে এবং সরেজমিনে তদন্তের ফলে। সব ঝুঁকি কাঁধে নিয়ে আমরা তাদের চরিত্র এবং দুষ্কর্মের ফিরিস্তি তুলে ধরতে থাকি জনগণের কাছে। অফিসার এবং সৈনিকরা পরিষ্কার বুঝতে পারেন তাদের দেশের বর্তমান ক্ষমতাসীন দল এবং নেতারাই হচ্ছে দেশের দুর্গতির মূল উৎস। তাদের যোগসাজশ লুটেরারা দেশ এবং জাতিকে দেউলিয়া করে তুলেছে। সেনা পরিষদের প্রচারণা এবং সরকার সম্পর্কে সংগঠনের মূল্যায়নের সত্যতা নিজেদের অভিজ্ঞতা দিয়ে যাচাই করার সুযোগ পান সেনা সদস্যরা। তারা বুঝতে পারেন নিঃস্বার্থ দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে চাকরি এবং জীবনের ঝুঁকি নিয়ে সেনা পরিষদের নেতৃত্ব এবং সদস্যরা তাদের সচেতনতা বাড়াবার জন্য নিবেদিত প্রাণ হয়ে সবকিছু করছিলেন। এর ফলে সেনা পরিষদের প্রতি তাদের শ্রদ্ধাও বেড়ে গিয়েছিল। এভাবেই সেনাবাহিনীতে সেনা পরিষদের ভাবমূর্তি এবং জনপ্রিয়তা বৃদ্ধি পায়। অ্যান্টি স্মাগলিং অপারেশন সম্পর্কে একটা ঘটনার কথা পাঠকদের সামনে তুলে ধরছি। এই থেকেই তৎকালীন সরকারের চরিত্র সম্পর্কে তারা ধারণা করতে পারবেন। দিনাজপুরের অপারেশন কমান্ডার একদিন ঢাকায় কন্ট্রোল রুমে খবর পাঠালো 4 জন মারোয়ারি স্মাগলার আর্মির ভয়ে ঢাকায় গিয়ে জনাব মনসুর আলীর ছেলে নাসিমের সাহচর্যে তার বাড়িতে আশ্রয় গ্রহণ করে আত্মগোপন করে আছে। ঢাকায় সিদ্ধান্ত নেওয়া হলো জনাব মনসুর আলীর বাড়ি ঘেরাও করে মারোয়ারিদের গ্রেপ্তার করা হবে। কিন্তু আর্মি হেডকোয়ার্টার্সের হস্তক্ষেপে ঢাকার এরিয়া কমান্ডার জনাব মনসুর আলীর বাড়ি ঘেরাও করার সিদ্ধান্ত বাদ দিতে বাধ্য হন। প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চাপের মুখে আর্মি হেডকোয়ার্টার্স থেকে এই ধরনের হস্তক্ষেপ হয়েছিল। এই ঘটনার পর সরকার আর্মির তৎপরতা সম্পর্কে উদ্বিগ্ন হয়ে ওঠে। অপারেশনের ফলে একদিকে সেনাবাহিনীর জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে, অন্যদিকে সরকার ও তার দলের মুখোশ উন্মোচিত হয়ে পড়ায় ক্ষমতাসীনরা বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হচ্ছেন। এই অবস্থায় কি করা উচিত সেটা ভেবে উভয় সংকটে পড়ল সরকার ও সরকারি দল। এই অবস্থাতেও দাতা গোষ্ঠীর চাপে সরকার বাধ্য হয়ে সামরিক বাহিনীকে অতিরিক্ত দায়িত্ব দিল খাদ্য সামগ্রী দেশের সকল অঞ্চলে সময় মতো পৌঁছে দেবার। সেনাবাহিনী শুরু করল অপারেশন ফুড। এই অপারেশনেও অভূতপূর্ব সফলতা অর্জন করে সেনাবাহিনী তাদের অক্লান্ত পরিশ্রম এবং ত্যাগের মাধ্যমে। এই অপারেশন আর্মির হাতে দেয় ভীষণ অসন্তোষ দেখা দেয় সরকারি দলের মাঝে, কারণ তাদের স্বার্থ বিঘ্নিত হচ্ছিল প্রতি ক্ষেত্রে। সব পর্যায়ের দলীয় স্বার্থের পরিপন্থী এই সমস্ত অপারেশন বন্ধের জন্য প্রচণ্ড চাপ সৃষ্টি করা হলো প্রধানমন্ত্রীর ওপর। তিনি দলীয় স্বার্থের খাতিরে জাতীয় স্বার্থ বিসর্জন দিয়ে অবিলম্বে সামরিক বাহিনীকে ব্যারাকে ফিরে যাবার নির্দেশ দেন। এতে জনগণের মনে দারুণ ক্ষোভের সৃষ্টি হয়। সেনাবাহিনী বাধ্য হয়ে ব্যারাকে ফিরে আসে। সরকার প্রধানের এই ধরনের পক্ষপাতিত্বের ফলে সেনাবাহিনীর সদস্যরা হতাশ হয়ে পড়েন। আওয়ামী দুঃশাসন এবং দুর্নীতির মুখোমুখি সামরিক বাহিনী। 1972 সালে যে কোনো খবরের কাগজ খুলে দেখা যাবে প্রায় প্রতিটি খবরই হচ্ছে খুন, রাহাজানি এবং ছিনতাই সংক্রান্ত।
1972 সালের যে কোনো জাতীয় সংবাদপত্র খুললে প্রথমেই চোখে পড়বে খুন, ডাকাতি, ছিনতাই, রাহাজানি আর দ্রব্যমূল্যের বৃদ্ধির খবর। প্রতিদিন দেশের শহরগুলোতে ঘটছিল প্রকাশ্য খুন, ডাকাতি ও রাহাজানির ঘটনা। গ্রামেগঞ্জেও চলছিল ত্রাসের রাজত্ব। ক্রমবর্ধমান এই ত্রাসের নাগপাশে জনগণ এক শ্বাসরুদ্ধকর অবস্থায় কাল অতিবাহিত করছিল। যখন জনগণের পরনে কাপড় নেই, তখনই ঘটেছিল সুতা নিয়ে কেলেঙ্কারি। পেটে যখন ভাত নেই, তখন লাখ লাখ টন বিদেশি সাহায্যে প্রাপ্ত খাদ্য নির্বিবাদে পাচার হয়ে গিয়েছিল সীমান্তের ওপারে। মুসলিম জননেতা ভাসানী অবাধে চোরাচালানের প্রতিবাদে সোচ্চার হয়ে ওঠেন। তিনি আওয়াজ তোলেন সোভিয়েত সামাজিক সাম্রাজ্যবাদ ও ভারতীয় সম্প্রসারণবাদের বিরুদ্ধে। জবাবে আওয়ামী লীগ সরকার তাকে চীন ও পাকিস্তানের দালাল, মার্কিন সাম্রাজ্যবাদের তল্পিবাহক প্রভৃতি বলে আখ্যায়িত করে। অথচ ইতিহাস সাক্ষ্য দেবে 1968-69 সারা জাগানো আন্দোলনকালে বরফের উপর আঘাত করেছিলেন সর্বপ্রথম যে ব্যক্তি, তার নাম মাওলানা ভাসানী। মাওলানার সার্বজনীন আহ্বানের পরিপ্রেক্ষিতে ছাত্ররা দিলেন 11 দফা। তারই নির্দেশে ন্যাপ তার নিজস্ব 14 দফা বাদ দিয়ে 11 দফাকেই তাদের দাবি হিসেবে গ্রহণ করে। 69-এর কারাবন্দী মুজিবুর রহমানকে মুক্ত করার পর দুর্বার গণ আন্দোলনও করে তুলেছিলেন এই মাওলানা ভাসানী। 16 ফেব্রুয়ারি পল্টনে বিশাল জনসভায় তিনি বজ্রকণ্ঠে হুঁশিয়ারি উচ্চারণ করেন, প্রয়োজন হলে ফরাসি বিপ্লবের মতো জেলখানা ভেঙে মুজিবকে বের করে আনব। তার মতো একজন অভিজ্ঞ প্রবীণ রাজনৈতিক উদারপন্থী নেতাকে সাম্প্রদায়িক উস্কানিদাতা বলে গালাগালি দিতেও কুণ্ঠাবোধ করেনি শাসক দল। এই গালাগাল পর্ব শুরু করেন তরুণ নেতারা। পরে প্রবীণরাও ক্রমেই তাদের সাথে যোগদান করেন। মার্চের শুরু থেকেই খবর আসতে থাকে দেশের বিভিন্ন স্থান থেকে মানুষ মরছে অনাহারে, না খেয়ে। বগুড়া, রংপুর, দিনাজপুর, টাঙ্গাইলে বিরাজ করছে দুর্ভিক্ষ অবস্থা। আকাশচুম্বী দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের হতে থাকে স্থানে স্থানে। এই অবস্থায় ভারতীয় দূতাবাসের মুখপাত্র স্বীকার করেন যে চোরাচালান হচ্ছে ব্যাপক হারে। তারা বলেন, সীমান্ত বাণিজ্য চুক্তি হয়ে গেলেই এই চোরাচালান বন্ধ হবে। এই বক্তব্য দূতাবাস থেকে দেয়া হয় 23/3/1972 তারিখে। দুর্নীতি ছড়িয়ে পড়ে দেশের সব জায়গায়, সর্বস্তরে। 1972 সালের 27 ফেব্রুয়ারি শেখ মুজিব তার সংসদ সদস্যদের প্রতি এক নির্দেশ জারি করে বলেন, চাকরি, নিয়োগ, বদলি, পদোন্নতির জন্য কেউ সুপারিশ করবেন না, প্রশাসনকে চলতে দিন। 11 মার্চ দৈনিক বাংলায় একটি খবর বের হয় সিগারেটের পারমিট নিয়ে। বাংলাদেশ টোব্যাকো কোম্পানির 25 জন ডিস্ট্রিবিউটরের নিয়োগের জন্য কর্তৃপক্ষ 3000 সুপারিশপত্র পেয়েছেন। সুপারিশকারীরা প্রত্যেককেই এমন প্রভাবশালী যে কোম্পানি কাকে ছেড়ে কাকে ডিলারশিপ দেবেন সেই সম্পর্কে কোনো সিদ্ধান্তই নিতে পারছেন না। 6 জুন চোরাচালানের স্বর্গ সিলেট থেকে দৈনিক বাংলার প্রতিনিধি খবর পাঠান যে গ্রেপ্তারকৃত চোরাচালানিরা প্রভাবশালী ক্ষমতাসীন নেতাদের চাপে ছাড়া পাচ্ছে। একইভাবে অর্থনৈতিক ক্ষেত্রে চরম নৈরাজ্য নেমে আসে সরকারের পারমিটবাজি নীতির সূচনায়। সুতার পারমিট যে পাচ্ছে তার তাঁত নেই, কেরোসিনের পারমিট যে পেল সে কোনো ডিলার নয়। পারমিট দেয়া হলো অব্যবসায়ী রাজনৈতিক টাউটবাজদের খুশি করার জন্য। ফলে দুর্ভোগ গিয়ে বর্তালো জনগণের ওপর। পারমিট হাতবদল প্রথায় জিনিসপত্রের দাম বেড়ে গেল কয়েক গুণ। কাপড়ের অভাবে মা বোনেরা দিনের বেলায় ঘর থেকে বেরোতে পারতেন না। মা মেয়ে একখানি কাপড়ে গোসল করে পালা বদলিয়ে পড়েছে। এই সমস্ত খবরও প্রকাশিত হয়েছে দৈনিক পত্রিকায়। ঠিক সেই সময় সরকার টিসিবির মাধ্যমে ভারত থেকে আনলো সুন্দরী শাড়ি, যেই শাড়িতে হাঁটু ঢাকে না, পর্দাও হয় না। ভারতীয় দূতাবাস বলল, টিসিবি দেখেই এনেছে এই শাড়ি। টিসিবি কোনো জবাব দিতে পারল না। আগস্ট মাসে দেশে বন্যা শুরু হয়। আসে বিস্তর রিলিফ নিয়ে লুটপাটের কাহিনী পাওয়া যাবে 1974 সালের অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর মাসের সংবাদপত্র সমূহে। অবাধ লুটপাট চলে বাঁশ, টিন, খাদ্য সামগ্রী, রিলিফের ঔষধপত্র এবং কম্বল নিয়ে। প্রতিদিনের সংবাদপত্রে ছাপা হয় ক্ষুধাতুর মানুষের ছবি। অন্ন নেই, বস্ত্র নেই, মাথা গোজার ঠাঁই নেই। কোটি কোটি লোক হয় ক্ষতিগ্রস্ত ও বাস্তুহারা। 3রা আগস্ট ইত্তেফাকে ছাপা হয় এসব ছবি। দৈনিক বাংলায় খবর বের হয় বমি খাচ্ছে মানুষ। বাংলাদেশ রেডক্রস সম্পর্কে প্রকাশিত হয় চুরি, দুর্নীতি ও স্বজনপ্রীতির অসংখ্য অভিযোগ। গ্রামেগঞ্জে রেডক্রসের প্রধান গাজী গোলাম মোস্তফার নামে ছড়া বের হয়। আতাউর রহমান খান রেডক্রসের অসাধু তৎপরতার প্রতিবাদ করেন, দুর্নীতির অভিযোগ করেন। 10 আগস্টের ইত্তেফাকে সেই বিবৃতি ছাপা হয়। 13 তারিখ সংবাদপত্র রিপোর্টে দেখা যায় সারা দেশের মানুষ কচু ঘেঁচু খেয়ে জীবন ধারণ করছে। আতাউর রহমান খান অভিযোগ করেন যে বিরোধী দলীয় সদস্যদের ত্রাণ সাহায্য সংগ্রহের চেষ্টায় পুলিশ বাধা দিতেছে, তারা গ্রেফতার করছে।
জনাব খান 11 আগস্ট কাগজে বিবৃতি দেন যে দুনিয়ায় এমন কোনো নজির নেই যে রেড ক্রস সমিতির চেয়ারম্যান কোনো দলীয় লোক হয়। তিনি একজন বিচারপতি অথবা বিশিষ্ট শিক্ষাবিদকে এই সমিতির দায়িত্ব দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। গ্রাম থেকে উপদ্রুত এলাকা থেকে হাজার হাজার মানুষ শহরে আসতে থাকে। ঢাকা শহরের 135টি রিলিফ ক্যাম্প স্থাপন করা হয়। 12 আগস্ট যাত্রাবাড়ির রিলিফ ক্যাম্পে আশ্রয় গ্রহণকারীরা বলেন যে 3 দিনের জন্য তাদের এক মুঠো খাবারও বরাদ্দ হয়নি। 16 আগস্ট আইসিআরসি সদস্য মিস্টার এলভিন কাজ পরিদর্শনের জন্য আদমজি রিলিফ ক্যাম্পে গেলে লোকেরা কমিটির চেয়ারম্যানের বিরুদ্ধে চুরি ও স্বজনপ্রীতির অভিযোগ করে। এলভিন চলে এলে কমিটির চেয়ারম্যান তার গুন্ডা বাহিনী দ্বারা অভিযোগকারীদের উপর হামলা চালায়। এতে ছুরিকাহত 2 ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়। খাওয়ার অনুপযুক্ত পচা বিস্কুট সরবরাহ করা হয়। তা থেকে ক্যাম্পগুলোতে কলেরা মহামারী আকারে দেখা দেয়। মরতে থাকে মানুষ। মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা চলে। সেই সময়কার পত্রিকার পাতা উল্টালে গা শিউরে ওঠে। মানুষের সৃষ্ট দুর্ভিক্ষ কেড়ে নেয় লাখ লাখ মানুষের প্রাণ। হাজার হাজার চাষি যারা একদা কোষে ধরত লাঙল, মাঠ ভরে তুলত সবুজ শস্যের সমারোহে, তারা ভিক্ষার জন্য শহরের মানুষের কাছে হাত পাতে, ফিরে যায় ভিক্ষা না পেয়ে। তারপর বেওয়ারিশ লাশ হয়ে পড়ে থাকে। আঞ্জুমানে মফিদুল ইসলাম প্রতিদিন ঢাকা শহর থেকে 30 থেকে 40টি বেওয়ারিশ লাশ দাফন করেছিল। সেই কাহিনী এবং ছবি আছে সেই সময়কার দৈনিক সংবাদপত্রগুলোর পাতায় পাতায়। ঢাকায় প্রতি ঘন্টায় 3 থেকে 4 জন লোক মারা যেতে থাকে অনাহারে। এক পর্যায়ে আঞ্জুমানের লাশ দাফনের কথা খবরের কাগজে প্রকাশ করা বন্ধ করে দেয়া হয় সরকারি আদেশে। আগস্ট থেকে ডিসেম্বর মাস অবধি প্রতিটি জেলা থেকে খবর আসতে থাকে যে শত শত লোক অনাহারে মারা যাচ্ছে। ভাত নেই, কাপড় নেই, বাসস্থান নেই। 10 সেপ্টেম্বর ইত্তেফাক ছবি ছাপে মাছ ধরার জাল পরে লজ্জা ঢাকার চেষ্টা করছে গ্রামের কোনো কুলবধূ। চট পরে ভিক্ষার আশায় সন্তান কোলে ঘুরে ফিরছে অসহায় জননী। গৃহবধূরা ক্ষুধার জ্বালায় হচ্ছে প্রমোদবালা। রিলিফের কেলেঙ্কারির খবর ছাপা হচ্ছিল খবরের কাগজে, কিন্তু অপরাধী ব্যক্তিদের একজনেরও বিচার হয়েছে এমন কথা শোনা যায়নি কখনো। কেন হয়নি সেই খবর সংবাদপত্রের পাতায় আসেনি? উত্তরাঞ্চলের পানির দামে বিক্রি হতে থাকে জমি। অসংখ্য সম্ভ্রান্ত কৃষক ভিক্ষুকে পরিণত হন। সে সময়ের 22 সেপ্টেম্বর বায়তুল মোকাররমে 2 শতাধিক উলঙ্গ নারী, অর্ধ উলঙ্গ নারী পুরুষ অন্ন বস্ত্রের দাবিতে মিছিল করে। গ্রাম থেকে আসা অসহায় মানুষের আর্তনাদ একটুও কম্পিত করতে পারেনি আওয়ামী লীগের শাসককুলের হৃদয়। আর সেই সময়ে শেখ মুজিবের 55তম জন্মবার্ষিকী উপলক্ষে 55 পাউন্ড ওজনের কেক কাটেন শেখ মুজিব নিজেই। 23 সেপ্টেম্বর সারা দেশে 4300 লঙ্গরখানা খোলার কথা ঘোষণা করা হয়। সেই সমস্ত লঙ্গরখানার ইতিহাস আরেক করুণ কেলেঙ্কারের ইতিহাস। নওগাঁর আওয়ামী লীগ সংসদ সদস্য 24 সেপ্টেম্বর এক বিবৃতি দিয়ে জানান যে সারা জেলার মানুষ গত 3-4 দিন ধরে না খেয়ে আছে। চালের সের 7 টাকা। তার কদিন পরে 6 অক্টোবর ইত্তেফাক খবর দেয় যে 21 লাখ টাকার বিদেশি মদ ও সিগারেট আমদানি করা হয়েছে সরকারি টাকায়। ওই দিনই খাদ্যমন্ত্রী বললেন, তখন পর্যন্ত অনাহারে কত লোক মরেছে তা সরকারের জানা নেই। প্রকাশিত খবরগুলো অতিরঞ্জিত। তবে তিনি স্বীকার করেন চোরাচালান কিছুটা হয়েছে। 8 অক্টোবর অধ্যাপক আবুল ফজল সহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 84 জন শিক্ষক এক বিবৃতিতে বলেন, জাতির জীবনে দুর্যোগ মোকাবেলার প্রতি এত অনাসক্তি, এত অবজ্ঞা, এত অদ্ভুত রকম ঔদাসীন্য কখনো দেখা গেছে বলে মনে হয় না। নিজের প্রতি আস্থাহীন জাতি যে কীরকম জড় পদার্থে পরিণত হতে পারে, বর্তমান বাংলাদেশ তার উজ্জ্বল উদাহরণ। স্বাধীনতা সংগ্রামের সেই একাত্মতা, ত্যাগের মহিমা, ত্যাগের মহৎ শক্তির সেই প্রচণ্ডতা পরবর্তীকালে সিদ্ধান্তহীনতায়, ভুল সিদ্ধান্তে, প্রশাসনিক নিষ্ক্রিয়তায় আর গুটি কতক লোকের লাগামহীন দুর্নীতিতে সয়লাভ হয়ে ধুয়ে গেছে। দেশের নেতৃত্বের প্রতি এই জাতীয় দুর্দিনে আমাদের আকুল প্রার্থনা, জাতি হিসেবে আমাদের শক্তিতে আস্থাবান হওয়ার পরিবেশ ফিরিয়ে দিন। 8 অক্টোবর 1974 শ্রমিক লীগের আব্দুল মান্নান এমপি জানান, লবণের দুষ্প্রাপ্যতা সম্পর্কে সম্ভাব্য সকল প্রকার খোঁজখবর নিয়ে জানা গেছে মজুতদার উৎপাদনকারীদের কাছ থেকে 2 টাকা মণ দরে লবণ কিনে থাকে। সরকারিভাবে মজুতদারদের জন্য অশোধিত লবণের দাম 15 টাকা আর শোধিত লবণের দাম 55 টাকা নির্বাচিত করা হয়েছে। তিনি আরও বলেন, অশোধিত লবণের দাম 40 টাকা করা হলে বাজারে প্রচুর লবণ পাওয়া যাবে। প্রকাশ এই ব্যাপারে নাকি আমাদের দলীয় কোনো সংসদ সদস্য জড়িত রয়েছেন বলে অনুমান করা হচ্ছে।
13ই অক্টোবর ঢাকার সংবাদপত্র সূত্রে জানা যায় যে প্রতিদিন গড়ে 84টি বেওয়ারিশ লাশ দাফন করা হচ্ছে। 27 অক্টোবর খবর আসে জামালপুরে প্রতিদিন অনাহারে শতাধিক লোক মারা যাচ্ছে। সরকারি মৃত্যুকে পুষ্টিহীনতা বলে অভিহিত করে। অনাহারে মানুষ মরছে, সরকার সেটা অস্বীকার করে। 25 অক্টোবর ঢাকার সংবাদপত্রে বের হয় ট্রাক বোঝাই ধান চাল ভারতে পাচার হচ্ছে। দিনাজপুরে চালের সের 8 টাকা। ক্ষুধা নিবৃত্তির জন্য মানিকগঞ্জের এক পরিবারের 7 জন আত্মহত্যা করেছে। এই সময় 25 অক্টোবর আওয়ামী লীগের তৎকালীন সভাপতি জনাব কামরুজ্জামান দাবি করেন, দেশের প্রচলিত আইনে চোরাচালানিদের দমন করা যাচ্ছে না। কয়েক মাস আগে সংসদে চোরাচালানিদের গুলি করে হত্যার বিধান পাশ করা হয়, কিন্তু কাউকে কোনো ওই বিধানে হত্যা করা হয়নি। একই সঙ্গে কামরুজ্জামান অবশ্য বলেন, দলের ভেতর থেকে দলের সমালোচনা চলবে না। তখন থেকে আওয়ামী লীগের ভেতরেও কোন্দল দানা বেঁধে ওঠে। সেই ক্রান্তিলগ্নে 26 অক্টোবর 1974 স্বাধীনতা সংগ্রামকালে প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী জনাব তাজউদ্দিন আহমেদ এবং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবের নির্দেশে মন্ত্রিত্ব হারান তিনি। জনাব তাজউদ্দিন এক বিবৃতিতে বলেন, জাতির বৃহত্তর স্বার্থে তিনি কোনো বিতর্ক সৃষ্টি করতে চান না। ঢাকার এবং বিদেশি সাংবাদিকদের মতে স্বাধীনতা যুদ্ধের প্রত্যক্ষ ভূমিকা পালন করায় জনাব তাজউদ্দিন আহমেদের যে ইমেজ গড়ে ওঠে তা পাকিস্তানে আটক শেখ মুজিবুর রহমান সহ্য করতে পারছিলেন না। তাছাড়া মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানে আটক শেখ মুজিবের চেয়ে স্বাধীনতার প্রশ্নকে বড় করে দেখার জন্য বেগম মুজিবকেও তাজউদ্দিন সহ্য করতে পারতেন না বলে জানা যায়। তাজউদ্দিন সম্পর্কে সরকারের পক্ষ থেকে প্রচার চালানো হয় যে তিনি অর্থমন্ত্রী থাকাকালে দেশের অর্থনীতি ধ্বংসের পথে চলে যায়। তাজউদ্দিন আহমেদ বাকশালের কেন্দ্রীয় কমিটি থেকেও পরবর্তীতে বাদ পড়েন। 29 অক্টোবর সারা দেশে ধর্মঘট নিষিদ্ধ করা হয়। একই দিন মজুতদারি আর কালোবাজারির দায়ে আওয়ামী লীগের একজন সংসদ সদস্য গ্রেপ্তার হন। 30 তারিখ লবণ মজুতের জন্য আওয়ামী লীগের এমপি ডক্টর শামসুদ্দিন আহমেদকে গ্রেপ্তার করা হয়। এ অবস্থায় মৌলিক অধিকার সংরক্ষণ ও আইন সাহায্য কমিটির উদ্যোগে 1 নভেম্বর 1974 বায়তুল মোকাররম প্রাঙ্গণে শিক্ষক, আইনজীবী, চিকিৎসক, লেখক, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী, চিত্রশিল্পী ও ছাত্রসহ বিভিন্ন পেশায় নিযুক্ত ব্যক্তিরা বাংলাদেশের বর্তমান মন্বন্তর প্রতিরোধের জন্য আন্দোলন গঠনের এক বিরাট সমাবেশে যোগদান করেন। বাংলাদেশের স্বাধীনতার পর বুদ্ধিজীবীদের এত বিরাট সমাবেশ ইতোপূর্বে আর হয়নি। মৌলিক অধিকার সংরক্ষণ এবং আইন সাহায্য কমিটির সভাপতি সিকান্দার আবু জাফরের সভাপতিত্বে অনুষ্ঠান 2 ঘণ্টার উপর। এই অনুষ্ঠানে বক্তৃতা করেন অ্যাডভোকেট মির্জা গোলাম হাফিজ, ডক্টর আহমদ শরীফ, মাধ্যমিক শিক্ষক সমিতির সম্পাদক জয়নাল আবেদিন, ব্যারিস্টার মওদুদ আহমেদ, এনায়েতুল্লাহ খান, কামরুন নাহার লাইলি, নিজামুদ্দিন আহমদ, মহিউদ্দিন আলমগীর, মাধ্যমিক শিক্ষক সমিতির মোহাম্মদ জাকারিয়া এবং বদরুদ্দিন ওমর। সমাবেশে বিদ্যমান মন্বন্তর পরিস্থিতি এবং মৌলিক অধিকার সম্পর্কে 17টি প্রস্তাব গৃহীত হয়। সমাবেশের পর বায়তুল মোকাররম প্রাঙ্গণ থেকে একটি মিছিল বের হয়ে শহীদ মিনার পর্যন্ত যায় এবং সেখানেই সমাবেশের কর্মসূচি শেষ হয়। সমাবেশে গৃহীত প্রস্তাবগুলির বিবরণ: 1974 সালের 1 নভেম্বর বায়তুল মোকাররম প্রাঙ্গণে অনুষ্ঠিত মন্বন্তরের গৃহীত প্রস্তাবে বলা হয় যে এই মন্বন্তরের ব্যাপকতা ও ভয়াবহতা সম্পর্কে 1943 সালের মন্বন্তরের ব্যাপকতা ও ভয়াবহতাকেও অতিক্রম করেছে এবং এই মন্বন্তর বন্যা বা প্রাকৃতিক দুর্যোগের ফলে সৃষ্টি হয়নি, বরং শাসক শ্রেণী ও তাদের সহযোগীদের গণবিরোধী নীতি এবং কর্মকাণ্ডেরই প্রত্যক্ষ পরিণতি। সমাবেশের প্রস্তাবে এই মন্বন্তরকে প্রায় দুর্ভিক্ষ অবস্থা বলে বর্ণনা না করে একে মন্বন্তর বলে ঘোষণার জোর দাবি জানানো হয়। প্রস্তাবকে বৈদেশিক সাহায্যের একটি শ্বেতপত্র ও চোরাচালানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। সমাবেশের প্রস্তাবে সর্বদলীয় রিলিফ কমিটি গঠনের সরকারের বিরোধিতার নিন্দা করে অবিলম্বে একটি সর্বদলীয় রিলিফ কমিটি গঠন করার দাবি জানানো হয় এবং এই ব্যাপারে বিরোধী দলসমূহের প্রতি উদ্যোগী ভূমিকা গঠনের আহ্বান জানানো হয়। এছাড়াও রেশনিং এলাকা সম্প্রসারণ ও টেস্ট রিলিফ চালু করার দাবি জানানো হয়। সমাবেশের প্রস্তাবে লঙ্গরখানার সংখ্যা বৃদ্ধি এবং সেখানে নির্যাতন বন্ধের দাবি জানানো হয়। মন্বন্তর প্রতিরোধ আন্দোলন সমাবেশে রেডক্রসের চেয়ারম্যান হিসেবে সুপ্রিম কোর্টের একজন বিচারপতিকে নিয়োগ দেওয়ার দাবি জানানো হয়। রাজনৈতিক নির্যাতন বন্ধ ও মিথ্যা মামলায় আটক ও বিনা বিচারে আটক রাজনৈতিক বন্দীসহ সকল রাজবন্দীদের মুক্তির দাবি জানানো হয়। পরবর্তীকালে বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হিসেবে 1974 সালে দুর্ভিক্ষের সময় আওয়ামী লীগ সরকার ও সরকারি দলের নেতা সদস্যদের রিলিফ চুরির ও চোরাচালানের বিবরণ দিতে গিয়ে 13 আগস্ট 1992 সালে সংসদে বলেছিলেন, রিলিফ চুরি ও চোরাচালানের মাত্রা এতটাই বৃদ্ধি পেয়েছিল আওয়ামী লীগ শাসনামলে যে তদানীন্তন রাষ্ট্রপ্রধানকে বলতে হয়েছিল, আমার কম্বলটা কোথায়। সেই সময় বিরোধী দলীয় নেত্রী হিসেবে শেখ হাসিনা সংসদে উপস্থিত ছিলেন, কিন্তু ওই বক্তব্যের বিরোধিতা করা তার পক্ষে সম্ভব হয়নি।
তিক্ত সত্যকে গলথকরণ করে তাকে নিশ্চুপ হয়ে বসে থাকতে হয়েছিল বাধ্য হয়ে, অসহায়ের মতো। শেখ কামাল নিজেকে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী বলে দাবি করল। বেসামরিক প্রশাসনের সাহায্যে আমরাও তখন ব্যস্ত। এক রাতে হঠাৎ করে শেখ কামাল, শাহান এবং তারেক এসে উপস্থিত আমার কুমিল্লা সেনানিবাসের বাসায়। শাহান ও তারেক ছিল কামালের বিশিষ্ট ঘনিষ্ঠ বন্ধু। কিছুদিন পর হঠাৎ একদিন বেশ রাত করে শেখ কামাল, শাহান এবং তারেক কুমিল্লা ক্যান্টনমেন্টে আমার বাসায় এসে হাজির। রাত তখন প্রায় 11টা বাজে। এত রাতে কোনো খবর না দিয়ে ওদের আগমনে কিছুটা আশ্চর্য হয়েছিলাম। কি ব্যাপার কামাল, তোমরা এত রাতে এখানে? প্রশ্ন করলাম। বলল, বস সরি, কিন্তু উপায় নাই। রাতটা আপনার বাসায় নিরাপদে কাটাবো বলেই এলাম। সকালে এসেছি পার্টির কাজে। সারাদিন ব্যস্ত ছিলাম শহরে, খবর দেওয়ার সময়ও পাইনি। কিছুক্ষণ আগে কাজ শেষ হলো। দিনকাল খারাপ, তাই ভাবলাম শহরে না থেকে আপনাদের কাছেই চলে আসি। আমি বললাম, তা বেশ করেছ, শহরে তো আজ গোলাগুলিও হয়েছে শুনলাম। ও বলল, না বস, গোলাগুলি না, এই একটু রংবাজি আর কি। এরই মধ্যে নিম্মি খাবারের বন্দোবস্ত করে এসে বলল, সবার মুখ দেখি বোঝা যাচ্ছে কারোরই খাওয়া হয়নি, এসো খেয়ে নাও, তারপর কথা বলার জন্য সারা রাত পড়ে আছে। নিম্মি, ইউ আর রিয়েলি গ্রেট, বলল কামাল। সবাই হাত মুখ ধুয়ে খেতে বসে গেল। এরা তিনজনই বিশেষভাবে পরিচিত এবং আপনজন। খাওয়ার মাঝেই শাহান বলে উঠল, ডালিম ভাই, কামাল বিয়ে করেছে। আমি বললাম, তাই নাকি? তা হঠাৎ কি করে, বিয়ে কি বিষয়? ও বলল, না মানে সবাই ধরছে, না করে উপায় কি আর বস, রাজি হতেই হলো। এ তো খুবই সুখবর। তা তোমার স্কলারশিপের কি হলো? সস্ট্রিক যাচ্ছ নাকি? জানতে চাইলাম আমি। ও বলল, যাওন যাইব না বস, পড়ালেখা করার সময় নাই। এরপর কামাল শার্টের কলারের এক প্রান্ত আঙ্গুল দিয়ে নাড়িয়ে বেশ একটু গর্বের সাথেই বলল, ফিউচার প্রাইম মিনিস্টার, বুঝতেই তো পারেন কত কাম, একদম সময় নেই। আমি বললাম, সেটা তো বুঝতেই পারছি, কিন্তু দেয়ার ইজ নো শর্টকাট টু নলেজ। মাত্র তো 2-4 বছরের ব্যাপার ছিল। লেখাপড়াটা সেরে আসলে ভবিষ্যতে একজন এডুকেটেড প্রাইম মিনিস্টার পেতাম। দিস ইজ মাই অনলি ইন্টারেস্ট, নাথিং এলস। তাই বলা আর কি। তাছাড়া আগামী 2-4 বছর তো চাচা রিটায়ার করছেন না, সেক্ষেত্রে স্কলারশিপটা অ্যাভেল করতে পারতে। দেখো কামাল, চাচা বলেন তিনি প্রায় সর্বমোট 17 বছর জেল খেটেছেন পাকামরে। জেলে থাকাকালীন অবস্থায় পৃথিবীর প্রায় সব নামি দামি নেতারা বিস্তর লেখাপড়া করেছেন। আমাদের ঢাকা সেন্ট্রাল জেলা লাইব্রেরিটিও শুনেছি খুবই রিচ। থাকাকালীন সময়টার যথাযথ সদ্ব্যবহার করে চাচা কিন্তু তেমন একটা লেখাপড়া করেননি। সময়টাকে কাজে লাগালে আজ তারই অনেক সুবিধা হতো রাষ্ট্র পরিচালনা করতে। কি কথাটা ঠিক বললাম কিনা? ওরা সবাই আমার কথা শুনছিল আর খাচ্ছিল। কামাল কিংবা অন্যদের কেউ কোনো উত্তর দিল না। আমার কথাগুলো সম্ভবত ওদের মনোপুত হয়নি। খাওয়ার পর কিছুক্ষণ হালকা আলাপ করে সবাই শুয়ে পড়েছিলাম। পরের দিন নাস্তার পর ওরা ঢাকায় ফেরার জন্য রওনা হয়ে গেল। সরকার জেনারেল জিয়াকে বার্মায় ডিফেন্স অ্যাটাচি করে পাঠাবার সিদ্ধান্ত নেয়। আমরা তখনও সারা দেশে ডিপ্লয়েড। একদিন নূর ফোন করে জানালো, জেনারেল জিয়া অতি জরুরি প্রয়োজনে আমাদের সাথে দেখা করতে চান। ফোন পেয়ে এলাম ঢাকায়। নূর জানালো, বস আমাকে বাসায় দেখা করতে বলেছেন। বুঝলাম বিশেষ জরুরি বিষয়ে আলাপ করতে তাকে ডেকে পাঠিয়েছেন তিনি। জরুরি এবং গোপন বিষয়ে আলাপ আলোচনা সাধারণত তার বাসাতেই হতো। বাসায় গিয়েই দেখা করলাম। সার্বিক পরিস্থিতি নিয়ে অনেক আলাপ আলোচনার পর তিনি আসল কথাটা বললেন। I heard that I am going to be sent out of the army as defense attaché to Burma soon. Do you know anything about it? আকাশ থেকে পড়লাম। কি বলছেন জেনারেল জিয়া? শেখ মুজিব তো কথা দিয়েছিলেন কিছুদিনের মধ্যেই তিনি তাকে চিফ বানাবেন। তাহলে? জবাব দিলাম, আমি কিছুই জানি না স্যার, তবে আপনার যাওয়া চলবে না, আপনাকে হারাতে চাই না আমরা। ওয়েল দেন ট্রাই টু ডু সামথিং। তার ইঙ্গিত স্পষ্ট। তিনি চাচ্ছিলেন প্রধানমন্ত্রীর সাথে এই বিষয়ে আমরা আলাপ করি। অবশ্যই আমার সাধ্যমতো যা করার সেটা আমি করব। প্রধানমন্ত্রীর সাথে দেখা করব আজই, বললাম আমি। I shall appreciate that. Do let me know the outcome of your meeting. I shall be waiting for your return. ঠিক আছে স্যার, বলে বেরিয়ে এসেছিলাম তার বাসা থেকে। সেদিন রাতে গিয়ে উপস্থিত হলাম 32 নং ধানমন্ডিতে। নেতা তখনও বাড়ি ফেরেননি। রেহানা ও জামালের সাথে বসে গল্পগুজব করছিলাম। জামাল জানালো সে স্যানহার্টস না হয়ে যুগোস্লেভিয়ায় যাচ্ছে আর্মি অফিসার্স কোর্স করার জন্য। শুনে বললাম, ভালোই তো, ক্যারিয়ার হিসেবে আর্মিকে যদি তোমার পছন্দ হয় তবে তো তোমার যাওয়াই উচিত। আমার কথা যখন বলছিলাম কামাল যেন কোথা থেকে বাসায় ফিরে এলো।
আমাকে দেখে জিজ্ঞেস করলো, বস কি ব্যাপার? বললাম, কোনো ব্যাপার ছাড়া 32 নঙে বুঝে কেউ আসে না? আমার পাল্টা প্রশ্নে ও একটু লজ্জা পেল। তাড়াতাড়ি পরিবেশ হালকা করার জন্য বলল, না না, তার ঠিক না, তবে বেশিরভাগ লোকজনেদেরই কিছু না কিছু ব্যাপার থাকে, তবে ব্যতিক্রমও আছে, যেমন আপনি আপনি আসেন শুধু আব্বার সাথে ঝগড়া করতে। আমি বললাম, ঝগড়া করার অধিকার তার, ভালোবাসার অধিকার যার। ও বলল, তা তো অবশ্যই, সেটা কি আমরা বুঝি না? বাদ দেন এসব, একটা পরামর্শ দেন তো বস, বলল কামাল। আমি জিজ্ঞেস করলাম, কি বিষয়ে? বলল, একটা স্কলারশিপ পাইছি কানাডায় ল পড়ার জন্য, ঠিক করতে পারতেছি না যামু কি যামু না। আমি বললাম, এটা তো অত্যন্ত সুখবর, যাবে না মানে? নিশ্চয়ই যাওয়া উচিত। জ্ঞান অর্জন করার জন্য তো চীন পর্যন্ত যেতে বলেছেন আমাদের প্রিয় নবী। মাত্র 3-4 বছরের ব্যাপার, সময় দেখতে দেখতে কেটে যাবে। আমি যদি এমন একটা সুযোগ পেতাম তবে খুশি হয়ে চলে যেতাম। আমার জবাব শুনে কামাল বলল, তাহলে যাওয়াই উচিত আপনার মতে? আমি বললাম, অবশ্যই যাওয়া উচিত। এরই মধ্যে বাড়ির কাজের ছেলেটা এসে জানালো কেউ এসেছে কামালের সাথে দেখা করতে, তাই বিদায় নিয়ে কামাল চলে গেল। নেতা ফিরলেন বেশ রাতে। কিছুক্ষণের মধ্যেই আমার ডাক পড়ল। কি খবর, অনেকদিন পর আইলি যে? শেখ সাহেব বললেন। ঢাকায় কাজে এসেছি, ভাবলাম আপনাকে সালাম জানিয়ে যাই। তিনি বেশ খোশ মেজাজেই ছিলেন, কথার সাথে সাথে পাইপ টানছিলেন। আমি বললাম, চাচা, আপনি নাকি জেনারেল জিয়াকে বার্মায় ডিফেন্স অ্যাটাকি করে পাঠাবেন ঠিক করেছেন? তার মুড ভালো, এর সুযোগ নিয়ে জিজ্ঞেস করলাম। উনি বললেন, ঠিক করি নাই, তবে বার্মায় একজনের পাঠাইতে হইব। শফিউল্লাহ কইল, জিয়ার নাকি ইন্টেলিজেন্সের ট্রেনিং আছে, তাই ওর ব্যাপারে চিন্তাভাবনা করা হইতেছে। তার কথার খেই ধরে আমি বললাম, ইন্টেলিজেন্স কোর্স করা আর্মিতে আরও অনেকেই আছে, তাদের থেকে কাউকে পাঠান। জেনারেল জিয়া ইজ টু সিনিয়র ফর দ্য পোস্ট এনিওয়ে। তাছাড়া এই মুহূর্তে তাকে বাইরে পাঠালে সবাই ভাববে আপনি তার কথার খেলাপ করে তাকে উদ্দেশ্যমূলকভাবে আর্মি থেকে সরিয়ে দিচ্ছেন। এটা আপনার জন্য ভালো হবে কি? তাছাড়া বেশ কিছু কারণে আর্মির ভেতরে একটা সুপ্ত ক্ষোভ বিরাজ করছে। এই অবস্থায় এই ধরনের একটা ইস্যুকে কেন্দ্র করে যদি কোনো আউটবার্স্ট ঘটে, সেটা সরকার এবং সরকার প্রধান হিসেবে আপনার জন্য বিব্রতকর হতে পারে। বেয়াদবি নেবেন না চাচা, আমার মনে হয় এই সিদ্ধান্তটা নেওয়া ঠিক হবে না। চুপ করে আমার কথাগুলো শুনে গেলেন শেখ সাহেব পাইপ মুখে নিয়ে। কথার মোড় ঘুরিয়ে দিলেন তিনি। তুই কেমন আছোস? জবাব দিলাম, যেমন রাখছেন। উনি বললেন, তোরা তো একটা কথা বুঝোস না, পার্টির রাজনীতি করতে গেলে সব কিছুতে যুক্তি চলে না, নিজের ইচ্ছামতো সব কিছু করণ যায় না। আমার অবস্থাটা বুঝিস, দেশও চালাইতে হয়, আবার পার্টির স্বার্থও দেখতে হয়। আমি বললাম, চাচা, আমি রাজনীতি করি না, প্রত্যক্ষ রাজনীতি সম্পর্কে আপনার অভিজ্ঞতা অনেক, সেই তুলনায় আমার কোনো জ্ঞান নাই বলা চলে। তবু কেন জানি মনে হয় প্রচলিত প্রবাদটায় একটা গভীর মানে আছে, একটা ইঙ্গিত বলা চলে। শেখ মুজিব জানতে চাইলেন, কোন প্রবাদের কথা কস তুই? আমি বললাম, ওই যে, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। হালকাভাবেই কথাটা বলে ফেললাম। পূর্ব প্রসঙ্গে ফিরে গেলেন শেখ সাহেব। প্রশ্ন করলেন, জিয়া তোরে পাঠাইছে? আমি বললাম, জিয়া পাঠাবে কেন? আপনিই আমাকে কথা দিয়েছিলেন উপযুক্ত সময় তাকে আপনি চিফ বানাবেন, তাই খবরটা জানার পর আমি নিজেই এসেছি স্বেচ্ছায় আপনার কাছ থেকে এই ব্যাপারে জানতে। বেয়াদবি হয়ে থাকলে মাফ করে দেবেন। উনি বললেন, ঠিক আছে, বুঝলাম, তুই যা, এখন কিছু লোকজন আইব। আমি সালাম জানিয়ে বেরিয়ে এলাম। পরদিন জেনারেল জিয়াকে সবকিছু জানিয়ে কুমিল্লায় ফিরে এলাম। আমাদের সেদিনের আলোচনার ফলেই হোক কিংবা অন্য কোনো কারণেই হোক, জেনারেল জিয়াকে আর বার্মায় যেতে হয়নি। তার জায়গায় পাঠানো হয়েছিল কর্নেল নুরুল ইসলাম শিশুকে। তিনি অত্যন্ত খুশি হয়ে চলে গেলেন বার্মায়। তার খুশি হওয়ার কারণ ছিল, যুদ্ধের সময় হার্টের পালপিটেশনের অজুহাতে রণাঙ্গন ছেড়ে কলকাতার মুজিবনগর হেডকোয়ার্টার্সে চলে এসেছিলেন তিনি। দেশ স্বাধীন হবার কিছুদিন পর তিনি হঠাৎ করে একদিন 27 নং মিন্টু রোডের হেডকোয়ার্টার্স থেকে লাপাত্তা হয়ে যান। বেশ কিছুদিন হয়ে গেল, তবুও তিনি ফিরলেন না। এতে জেনারেল ওসমানী ভীষণ ক্ষিপ্ত হলেন। তৎকালীন সামরিক গোয়েন্দা বাহিনীর প্রধান ক্যাপ্টেন সালাউদ্দিনকে ডেকে হুকুম করলেন, যে করেই হোক না কেন ডিজাস্টার শিশুকে খুঁজে বের করে ধরে নিয়ে আসতে হবে। আমরা সবাই জানতাম আর্মিতে চাকরি আর করতে চাচ্ছেন না শিশু ভাই, কিন্তু জেনারেল ওসমানীও ছাড়বেন না তাকে। সে এক উভয় সংকট অবস্থা, এই কারণেই লাপাত্তা হয়েছিলেন তিনি। যাই হোক, অনেক কষ্টে তাকে সবাই মিলে বুঝিয়ে কোনো রকমে ফিরিয়ে আনা হয়েছিল।
সেই শিশু ভাই পরবর্তীকালে জেনারেল জিয়াউর রহমানের শাসনামলে মেজর জেনারেল ইসলাম দ্য রাসপুটিন অব বাংলাদেশ হয়ে ওঠেন। একেই বলে কপালের নাম গোপাল। বাংলাদেশের রাসপুটিন শিশুর কর্মতৎপরতার পরিণাম কি হয়েছিল সে এক করুণ ইতিহাস। শেক্সপিয়রের বিয়োগান্তর নাটকের জুলিয়াস সিজারে পরিণত হয়েছিলেন জেনারেল জিয়াউর রহমান। যাই হোক, জেনারেল জিয়াকে বাইরে পাঠিয়ে দেওয়ার প্রচেষ্টায় আমরা চিন্তিত হয়ে পড়লাম। এই যাত্রায় তিনি রক্ষা পেলেও পরিষ্কার বোঝা গেল সেনাবাহিনীর দেশপ্রেমিক জাতীয়তাবাদী চেতনার অধিকারী অংশকে দুর্বল করে তোলার জন্য সরকার ক্ষেপে উঠেছেন। মেজর জলিল, কর্নেল জিয়াউদ্দিন এবং কর্নেল তাহিরকে ইতোমধ্যেই হারিয়েছি এবং আরও অনেককে হয়তোবা বের করে দেওয়া হবে সেনাবাহিনী থেকে কোনো না কোনো অজুহাতে। বিষয়টি নিয়ে নিজেদের মধ্যে রাজনৈতিক মহল এবং অন্যান্য ক্ষেত্রের সমমনা লোকদের সাথে আলোচনা হলো। প্রায় সবাই একমত পোষণ করলেন যে সেনাবাহিনীতে স্বাধীন চেতা দেশপ্রেমিকদের ক্রমান্বয়ে বের করে দিয়ে শুধুমাত্র খায়ের খাঁ, জি হুজুর টাইপের সদস্যদেরই রাখা হবে। এরপর একসময় রক্ষী বাহিনীকে তাদের সাথে একীভূত করে গড়ে তোলা হবে সম্পূর্ণভাবে সরকারের তাবেদার এক সেনাবাহিনী। আমরা সিদ্ধান্ত নিলাম এখন থেকে যতটুকু সম্ভব এই বিষয়ে খোঁজ খবর রাখব। 1973 সালের এপ্রিল মাসে এক নাজুক পরিস্থিতিতে দিকহীন আওয়ামী লীগ সরকার আইন শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠার এবং বেআইনি অস্ত্র উদ্ধারের জন্য বেসামরিক প্রশাসনের সাহায্যে সেনাবাহিনীকে তলব করতে বাধ্য হন শেখ মুজিব ও তার সরকার। 1973 সালের এপ্রিল মাসে দেশের এক নাজুক পরিস্থিতিতে দিশেহারা মুজিব সরকার নেহায়েত অনন্যোপায় হয়ে আবারও সেনাবাহিনীকে অবৈধ অস্ত্র উদ্ধার এবং দুষ্কৃতিকারী দমন করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি সাধনের জন্য তলব করার সিদ্ধান্ত গ্রহণ করেন। কুমিল্লা সেনানিবাসের ব্রিগেডের কমান্ডার তখন কর্নেল নাজমুল হুদা। আগরতলা ষড়যন্ত্র মামলায় জড়িত ছিলেন কর্নেল হুদা। সেই সুবাদে কিংবা অন্য যে কোনো কারণেই হোক শেখ মুজিবের প্রতি অন্ধ ভক্তি ছিল তার। তবে এই বিষয়ে সুশিক্ষিত কর্নেল হুদার মনে দ্বন্দ্বও ছিল যথেষ্ট। একই সাথে যুদ্ধ করেছি আমরা। অল্প সময়ের মধ্যেই তিনি আমাকে ভীষণ আপন করে নিয়েছিলেন। আমাদের সম্পর্ক এত নিবিড় হয়ে উঠেছিল যে আমরা রাজনীতি নিয়ে অবাধে খোলামেলা আলাপ আলোচনা করতাম। আমার স্পষ্টবাদিতায় অনেক সময় তিনি আতঙ্কিত হয়ে পড়তেন। অনেক সময় বড় ভাইয়ের মতো উপদেশ দিতেন বেফাস কথাবার্তা বলে আমি যাতে নিজেকে বিপদে না ফেলি। তার আন্তরিকতায় আমি তাকে বিশেষভাবে শ্রদ্ধা করতাম। অপারেশন অর্ডার আসার পর আমি হুদা ভাইকে একদিন বলেছিলাম 72 সালের তিক্ত অভিজ্ঞতার কথা। তিনি নিজেও সে বিষয়ে ওয়াকিফহাল ছিলেন। ঠিক করা হলো চিফ অফ স্টাফকে অনুরোধ জানানো হবে যাতে তিনি সশরীরে কুমিল্লায় এসে অপারেশন সম্পর্কে সবকিছুই বিস্তারিত খুলে বলেন। এতে করে আমরাও জানার সুযোগ পাব এবারের সরকারের উদ্দেশ্য কি। প্রধানমন্ত্রী কি এবার সত্যিই তার চার্টার দল ছেড়ে জনগণের কল্যাণ চান? এর জন্য কি তিনি আমাদের সাহায্য চাইছেন? তার সিদ্ধান্ত অনুযায়ী জেনারেল শফিউল্লাহকে কর্নেল হুদা কুমিল্লায় আসার অনুরোধ জানালেন। এলেন জেনারেল শফিউল্লাহ। কনফারেন্সে তাকে জিজ্ঞেস করা হলো 72 সালের মতো সেনাবাহিনীকে বিব্রত হওয়ার অবস্থায় পড়তে হবে না তো এবারও? তিনি জবাব দিয়েছিলেন, দিস টাইম বঙ্গবন্ধু মিন্স বিজনেস। ইফ ইভেন হিজ ডেড ফাদার ইজ ফাউন্ড টু বি ইমপ্লিকেটেড ইন এনি ক্রাইম, দেন হিজ বডি কুড বি এক্সামড ফর ট্রায়াল। নো এক্সেপশন দিস টাইম whatsoever. This is what he told me personally and I have no reason to disbelieve him. খুবই ভালো কথা। শেখ মুজিব এবার সত্যিই চিনতে পেরেছেন তার সরকার ও দলকে। তিনি তার অন্যায়ের প্রতিকার চান। এদের খপ্পর থেকে বেরিয়ে এসে প্রকৃত অর্থে জনগণের স্বাধীনতা, জননেতা হওয়ার জন্য দেশপ্রেমিক সেনাবাহিনীর সাহায্য চাইছেন তিনি। তার এই প্রচেষ্টায় আমরা আমাদের সর্বশক্তি দিয়ে তাকে সাহায্য করব সব ঝুঁকি হাসি মুখে বরণ করে নিয়ে সে কথাই দেয়া হয়েছিল জেনারেল শফিউল্লাহকে। অপারেশনকে যে কোনো মূল্যে সফল করে তুলব আমরা। খুশি মনে ফিরে গিয়েছিলেন তিনি। কুমিল্লা ব্রিগেডকে দায়িত্ব দেওয়া হলো কুমিল্লা, নোয়াখালী এবং সিলেটে অপারেশন পরিচালনার। আমাকে কর্নেল হুদা কুমিল্লা অপারেশনের দায়িত্ব দিলেন। সিলেট এবং নোয়াখালীর দায়িত্ব দেওয়া হলো মেজর হায়দার এবং মেজর রশিদকে। কম্বিং অপারেশন শুরু হলো। সরকারি গোয়েন্দা সংস্থাগুলোর রিপোর্ট থেকে জানা গেল সব সেক্টরে আওয়ামী লীগ এবং দলের অঙ্গ সংগঠনগুলোর কাছেই রয়েছে বেশিরভাগ অবৈধ অস্ত্র। প্রভাবশালী নেতাদের ছত্রছায়াতেই নিরাপদে রয়েছে ওইসব অস্ত্র এবং অস্ত্রধারীরা। তাতে কি, এবার মুজিব তার মরা বাপকেও ছাড়তে রাজি নন। আমরা যার যার এলাকায় সব প্রস্তুতি শেষে অপারেশন শুরু করলাম। সব জায়গায় খবর পাওয়া যাচ্ছিল এলাকার যত দাগি লোক, অবৈধ অস্ত্রধারী, সন্ত্রাসী, খুনি লুটেরাদের মাথা হলো আওয়ামী লীগের নেতারা কিংবা নেতাদের পোষ্য মাস্তানরা।
সব জায়গাতেই আবারও আমাদের সরকারি দলের নেতারাও তাদের তৈরি সন্ত্রাসীদের নামের তালিকা দিয়েছিলেন, কিন্তু তাদের তদন্তের ফলে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে তাদের দেয়া তালিকাভুক্ত লোকেরা প্রায় এলাকায় সৎ এবং নীতিবান বলে পরিচিত। অবশ্য তাদের মধ্যে অনেকেই সরকার বিরোধী রাজনীতির সাথে জড়িত কিংবা সমর্থক ছিলেন। আমাদের দায়িত্ব হলো দুষ্কৃতিকারীদের ধরে সে যেই হোক না কেন। দল বিশেষের প্রতি আমাদের কোনো পক্ষপাতিত্ব নেই। আমাদের কাজ হচ্ছে নিরপেক্ষ থেকে আমাদের দায়িত্ব পালন করে যাওয়া। ধরপাকড় করা হলো অপরাধীদের স্থানীয় বেসামরিক আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর এবং প্রশাসনের সহায়তায়। যারা ধরা পড়েছিল তাদের বেশিরভাগই হোমরা চোমরা চাই এবং নেতানেত্রীরা। সংসদ সদস্য মমতাজ বেগম থেকে কুমিল্লার জহিরুল কাইয়ুম কেউই বাদ পড়লেন না। সিলেট, নোয়াখালী, খুলনা, বরিশাল এবং দেশের অন্যান্য জায়গার আর্মির হাতে ধরা পড়ল শেখ নাসের, হাসনাত প্রমুখ অনেক নামিদামি নেতারা। সব জায়গায় একই উপাখ্যান, এলাকার দুষ্কৃতিকারীদের বেশিরভাগই সরকার ও সরকারি দলের লোকজন। এই অপারেশনের সময় সেনাবাহিনীর সদস্যরা সরাসরিভাবে আওয়ামী লীগের স্থানীয় নেতা পাতি নেতাদের সঙ্গে প্রত্যক্ষ সংঘাতে জড়িয়ে পড়েন। আর্মি অপারেশনের ফলে সারা দেশে চমক সৃষ্টি হলো। লোকজন ভাবল শেখ মুজিব আর্মির সাহায্যে চার্টার দলের সন্ত্রাস ও দুর্নীতির হাত থেকে দেশ ও জাতিকে বাঁচাবার চেষ্টা করছেন। ফলে সবখানেই জনগণ স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসেছিলেন আর্মি অপারেশনে সাহায্য করতে। কয়েকদিন দেশব্যাপী অভিযানের ফলে সন্ত্রাস কমে গেলে অস্বাভাবিকভাবে জনগণের মনে আশা ফিরে এলো। দুঃশাসনের ফলে নির্জীব হয়ে পড়া জাতির মধ্যে নতুন করে প্রাণের সঞ্চার হলো। ধরা পড়া সবার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হলো। কারো ব্যাপারেই কোনোরকম ব্যতিক্রম করা হলো না। যদিও বিভিন্ন প্রভাবশালী মহল থেকে এমনকি প্রধানমন্ত্রীর সচিবালয় থেকেও অনেকের ব্যাপারে চাপ সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছিল অনবরত, কিন্তু আমরা আমাদের নীতিতে সবাই অটল। কারো ব্যাপারে কোনো বাছবিচার করা হবে না। আইন সবার জন্যই সমান। হঠাৎ সেনা সদর থেকে কয়েকজন আটক অপরাধীকে ছেড়ে দেবার জন্য নির্দেশ পাঠালেন জেনারেল শফিউল্লাহ। কর্নেল হুদা পরিষ্কার জানিয়ে দিলেন, কাউকে ছেড়ে দেওয়া তার পক্ষে কিছুতেই সম্ভব নয়, কারণ শুধুমাত্র আইনই এখন তাদের ভাগ্য নির্ধারণ করতে পারে। আইনকে নিজের হাতে নেবার কোনো অধিকার তার নেই। ব্রিগেড কমান্ডারের এই জবাব জেনারেল শফিউল্লাহ প্রধানমন্ত্রীকে জানালেন। কর্নেল হুদার কাছে ফোন এলো প্রধানমন্ত্রীর। কর্নেল হুদা বিনীতভাবে প্রধানমন্ত্রীকে অনুরোধ করলেন প্রধানমন্ত্রী যেন তার রাজনৈতিক সচিব জনাব তোফায়েল আহমেদকে পাঠিয়ে দেন চিফের সাথে সরেজমিনে অবস্থার তদন্ত করার জন্য। তদন্তে যদি প্রমাণিত হয় আর্মি কারোর প্রতি কোনো অবিচার কিংবা অন্যায় আচরণ করেছে, সেক্ষেত্রে প্রধানমন্ত্রীর যে কোনো শাস্তি তিনি মাথা পেতে নিতে প্রস্তুত আছেন এরিয়া কমান্ডার হিসেবে। প্রধানমন্ত্রীর টেলিফোন যখন আসে তখন দৈবক্রমে আমিও কন্ট্রোল রুমে উপস্থিত ছিলাম। প্রধানমন্ত্রীর ফোন, তাই আমি রুম থেকে বের হয়ে যেতে চেয়েছিলাম, কিন্তু কর্নেল হুদার নির্দেশেই রুমে থেকে যেতে হয়েছিল আমাকে। কর্নেল হুদার চারিত্রিক দৃঢ়তা সেদিন আমাকে মুগ্ধ করেছিল। নেতার প্রতি তার অন্ধ অনুগত্য এবং শেখ মুজিবের প্রতি অতি বিশ্বাসভাজনদের একজন হয়েও কর্নেল হুদা এই ধরনের জবাব প্রধানমন্ত্রীকে দেবেন সেটা আমি সত্যি ভাবতে পারিনি। প্রধানমন্ত্রী বলেছিলেন অতি সত্বর তিনি লোক পাঠাচ্ছেন তদন্তের জন্য। সেদিনই হেলিকপ্টারে করে এসে পৌঁছালেন জেনারেল জিয়াউর রহমান। জনাব তোফায়েলকে কিছুতেই তিনি সঙ্গে আনতে রাজি করতে পারেননি। সেটাই স্বাভাবিক, কারণ জনাব তোফায়েল কুমিল্লায় এলে সবকিছু বিস্তারিত জানার পর মাথা হেট করে ফিরে যাওয়া ছাড়া অন্য কোনো গত্যন্তর থাকতো না তার। জেনারেল জিয়ার আগমনের পর কুমিল্লা সহ অন্য সব জেলার শীর্ষ নেতাদের যারা তখনও বাইরে ছিলেন তাদের সবাইকে সেনানিবাসে আমন্ত্রণ জানানো হলো এক মধ্যাহ্নভোজে। ভোজপর্ব শেষে একে একে সব ধৃত ব্যক্তিদের কেন এবং কোন চার্জে ধরা হয়েছে প্রমাণাদি সহ তার বিশদ বিবরণ দিলেন অপারেশন কমান্ডাররা। কেউ কোনো কিছুর প্রতিবাদ করতে পারলেন না। জেনারেল জিয়া, কর্নেল হুদা এবং আমাকে সঙ্গে করে একই হেলিকপ্টারে করে ঢাকায় সেনা সদরে ফিরে এলেন। সেখান থেকে জেনারেল শফিউল্লাহকে সঙ্গে করে আমরা গেলাম ৩২ নং ধানমন্ডিতে শেখ সাহেবের সঙ্গে দেখা করতে। সেখানে পৌঁছে দেখি প্রধানমন্ত্রী এবং জনাব তোফায়েল আহমেদ আমাদের জন্য উদ্গ্রীব হয়ে অপেক্ষা করছেন। ঘরে ঢুকতেই কর্নেল হুদা এবং আমাকে দেখা মাত্র শেখ মুজিব গর্জে উঠলেন, কি পাইছস তোরা? আওয়ামী লীগ ছাড়া দেশের কোনো দুষ্কৃতিকারী নাই? জাসদ সর্বহারা পার্টির লোকজন তোদের চোখে পড়ে না? অবাক হয়ে গেলাম। কি বলছেন প্রধানমন্ত্রী? কর্নেল হুদা জবাব দিলেন, স্যার, আমরা আপনার নির্দেশে অপারেশন করছি প্রকৃত দুষ্কৃতিকারীদের ধরার জন্য। আমরা নির্দলীয়, আমাদের কাছে সবাই সমান। বিভিন্ন এজেন্সির দেওয়া রিপোর্টের ভিত্তিতে এবং আমাদের নিজস্ব এজেন্সি দিয়ে এই সমস্ত রিপোর্টে ভেরিফাই করার পরই আমরা অ্যাকশন নিয়েছি। ধৃত ব্যক্তিদের বেশিরভাগই যদি আওয়ামী লীগার হয় তাতে আমাদের দোষ কোথায়? কথা বাড়তে না দিয়ে জনাব তোফায়েল কয়েকজনের নাম করে তাদের অবিলম্বে ছেড়ে দিতে বললেন। তাকে সমর্থন করে আমাকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী বললেন, যা হবার তাই হয়েছে,
এখন এদের ছাড়ার বন্দোবস্ত কর। জবাবে আমি বললাম, ধরার বা ছাড়ার মালিক আমরা নই স্যার। চিফের মাধ্যমে আপনার নির্দেশই কার্যকর করেছি আমরা। ধরার হুকুম দিয়েছিলেন আপনি, ছাড়ার মালিকও আপনি। তবে এ বিষয়ে আইন কি বলে সেটা আমার জানা নেই। ছেড়ে দেওয়াটা যদি আইনসম্মত মনে করেন তবে হুকুম জারি করে আইন সংস্থাকে বলেন তাদের ছেড়ে দিতে। আমরা তাদের ছাড়ব কিভাবে? তারা তো এখন আমাদের অধীন নয়, সবাই এখন রয়েছে আইনের অধীনে। আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে প্রত্যেকের বিরুদ্ধে। আমার জবাব শুনে কিছুক্ষণ চুপ করে থেকে জেনারেল শফিউল্লাহকে উদ্দেশ্য করে তিনি বলে উঠলেন, বাজান, কিছু একটা কর, নাইলে দেশে আওয়ামী লীগ একদম শেষ হইয়া যাইব। জেনারেল শফিউল্লাহ প্রধানমন্ত্রীর বাজান সম্বোধনে বিগলিত হয়ে দাঁড়িয়ে পড়ে প্রায় হাত জোর করে বললেন, স্যার, আপনি অস্থির হবেন না, আমি অবশ্যই কিছু একটা করব। আপনি আমার উপর ভরসা রাখতে পারেন। কথাগুলো শেষ করে বসতে ভুলেও গিয়েছিলেন সেনাপ্রধান। প্রধানমন্ত্রীর ইশারায় আবারও নিজের আসনে বসলেন জেনারেল শফিউল্লাহ। আমরা সবাই নিশ্চুপ হয়ে বসে থেকে তার মোসাহিবি পানার কৌতুক উপভোগ করছিলাম কিছুটা বিব্রত হয়ে। আফটার অল, হি ইজ আওয়ার চিফ। ইতোমধ্যে জনাব তোফায়েল শেখ সাহেবের কানে কানে নিচু স্বরে কিছু বললেন। তার কান পড়ায় হঠাৎ ক্ষিপ্ত হয়ে ওঠে প্রধানমন্ত্রী বললেন, কুমিল্লার ক্যাপ্টেন হাই, ক্যাপ্টেন হুদা, লেফটেন্যান্ট তৈয়ব, সিলেটের লেফটেন্যান্ট জহির এর বিরুদ্ধে অ্যাকশন নিতে হইব। তারা বন্দীদের উপর অকথ্য অত্যাচার করছে। হুদা ভাইকে উদ্দেশ্য করেই প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করলেন শেখ মুজিব। স্যার, ওরা সব জুনিয়র সাবঅর্ডিনেট অফিসার। ওরা যা করেছে সেটা আমার হুকুমেই করেছে। অত্যাচারের অভিযোগ সত্য নয়, এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং উদ্দেশ্য প্রণোদিত। তারপরও যদি ওদের শাস্তি দিতে চান তবে সেটা সবার আগে আমারই প্রাপ্য। আমাকে ডিঙিয়ে জুনিয়র অফিসারদের শাস্তি দিলে সেটা আমার জন্য অপমানকর হবে। সেক্ষেত্রে কমান্ডার হিসেবে অধীনস্থ সব অফিসার এবং সৈনিকদের কাছে আমি আর ফিরে যেতে পারবো না। কর্নেল হুদার জবাবে স্তম্ভিত হয়ে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। ত্রস্তে উঠে দাঁড়ালেন তিনি এবং বললেন, ঠিক আছে, আজ তোরা যা। ডালিম, তুই রাতে খাইয়া যাইস। আমাকে রেখে বাকি সবাই চলে গেলেন। শেখ সাহেব ও আমি বাড়ির অন্দরমহলে ঢুকলাম। রাত তখন প্রায় 11টা। যথাযথ নিয়মে বারান্দায় খাওয়া পরিবেশন করা হলো। খেতে খেতে শেখ সাহেব বললেন, তুই থাকতে কুমিল্লায় আওয়ামী লীগের এই দশা হইল কেন? আমি বললাম, চাচা বিশ্বাস করেন, আমরা কোনো দল দেখে অপারেশন করিনি। চিফ কুমিল্লায় এসে আমাদের বলেছিলেন এবার নাকি আপনি আপনার মরা বাপকেও ছাড়বেন না। আমরা সে অনুযায়ী কাজ করেছি। আপনি একবার কুমিল্লায় গিয়ে দেখেন লোকজন কি খুশি। সবাই মনে করছে এবার আপনি সত্যিই চাটার দল এবং টাউট বাপটারদের শায়েস্তা করতে চাচ্ছেন। এই পরিস্থিতিতে নেতা হিসেবে জনগণের মনোভাবকে তো আপনার প্রাধান্যই দেওয়া উচিত। আমি তো মনে করি আমার এই অপারেশনের পর আপনার জনপ্রিয়তা অনেক বেড়ে গেছে। এখন যে কোনো কারণে আপনি যদি এদের ছেড়ে দেন তবে আপনার কি লাভ হবে? আমার তো মনে হয় ক্ষতি হবে আপনার। আপনার পরামর্শদাতারা যে যাই বলুক না কেন, আমার মনে হয় বিনা বিচারে কাউকে ছাড়া আপনার উচিত হবে না। এতে ব্যক্তিগতভাবে আপনি ক্ষতিগ্রস্ত হবেন সবচেয়ে বেশি। শেখ সাহেব প্রশ্ন করলেন, কিন্তু পার্টি ছাড়া আমি চলবো কেমনে? আমি বললাম, পার্টি আপনার অবশ্যই প্রয়োজন। মনে করেন না কেন যে একটা শুদ্ধি অভিযান, এটা একটা খারাপদের বাদ দিয়ে সৎ এবং ভালো মানুষদের নিয়েও তো পার্টি চালানো যায়। কিছু মনে করবে না চাচা, চোর, বদমাই, সন্ত্রাসী, লুটেরা, টাউট বাটপারদের নেতা হিসেবে পরিচিত হওয়াটা কি আপনার শোভা পায়? যারাই ধরা পড়ছে তাদের বেশিরভাগই আওয়ামী লীগের। তার মানে বর্তমানে আপনার দলের ভালো লোকের চেয়ে খারাপ লোকজনই বেশি। এদের বাদ দেন, দেখেন লোকজন কিভাবে আপনাকে সমর্থন জানায়। চুপ করে শুনছিলেন আমার কথা। মুখটা ছিল থমথমে। খাওয়ার পর পাইপ টানার অভ্যাস তার। পাইপটা টেবিলের উপর থাকলেও আজ তিনি সেটা ধরাননি। চিন্তিত অবস্থায় হঠাৎ করে বলে উঠলেন, বাঙালি জনগণরে খুব ভালো করে চিনি আমি। বুঝলাম না তিনি এই উক্তিতে কি বোঝাতে চাইলেন। কিছুক্ষণ পর শোবার ঘরে উঠে চলে গেলেন শেখ সাহেব। ওখানে তার কোনো আত্মীয় অপেক্ষা করছিলেন। আমিও উঠতে যাচ্ছিলাম, হঠাৎ কামাল এসে উপস্থিত। বস, দিলেন তো আওয়ামী লীগটারে শেষ করিয়া, কাজটা ভালো করেন নাই। উত্তর দিলাম, সব ক্রিমিনালস অ্যান্ড ব্যাড এলিমেন্টস যদি আওয়ামী লীগের হয় তার জন্য আমরা দায়ী না। সারাদিনের ধকলে ভীষণ ক্লান্ত হয়ে পড়েছিলাম, তাই কথা না বাড়িয়ে চলে এসেছিলাম 32 নম্বর থেকে। বাসায় ফিরে দেখি আব্বা আমার ফেরার অপেক্ষায় তখনও জেগে বসে আছেন। বুঝতে পারলাম কুমিল্লা থেকে নিমি ফোন করে আমার ঢাকায় আসার খবর বাসায় জানিয়েছে।
আব্বা জিজ্ঞেস করলেন, কি হলো? সব কিছুই খুলে বললাম তাকে। সব শুনে তিনি বললেন, তোরা কি ভেবেছিলি শেখ মুজিব সত্যি অপরাধীদের ধরার জন্য তোদের মাঠে নামিয়েছে? আমি ওকে ভালো করে চিনি। যখন এস এম হলের জিএস ছিলাম তখন একসাথে মুসলিম লীগের রাজনীতিও করেছি। ওর নীতি বলে কিচ্ছু নেই। সারা জীবন ক্লিকবাজি আর লাঠিবাজির মাধ্যমে নিজের সুবিধা আদায় করে নিয়েছে সে। চরম সুবিধাবাদী চরিত্রের ধুরন্ধর শেখ মুজিব তোদের মাঠে নামিয়ে এক ঢিলে দুই পাখি শিকার করতে চেয়েছিল। একদিকে বর্তমানের তীব্র সরকার বিরোধীদের তৎপরতায় লিপ্ত রাজনৈতিক প্রতিপক্ষ, বিশেষ করে এই যে ধর জাসদ সর্বহারা পার্টির সদস্যদের খতম করা, অন্যদিকে সেনাবাহিনী এবং জনগণের দেশপ্রেমিক ও জাতীয়তাবাদীর অংশের মধ্যে বিরোধ সৃষ্টি করে সেনাবাহিনীকে তার দলের লাঠিয়াল বাহিনীতে পরিণত করার জন্যই সে এই পদক্ষেপ নিয়েছে। কিন্তু তার চালকে বানচাল করে দিয়েছিস তোরা। দেখ এখন সে কি করে, তাদের নিয়ে তো আমার চিন্তা। আই হোপ ইউ অ্যান্ড ইউর কলিগ ডোন্ট গেট ভিক্টিমাইজড। আব্বার কথাগুলো শুনে জবাবে আমার কিছুই বলার ছিল না। তার বক্তব্যের সত্যতা ভবিষ্যতেই প্রমাণ হতে পারে। আব্বা বুঝতে পেরেছিলেন আমি ভীষণ ক্লান্ত, তাই কথা না বাড়িয়ে বললেন, কুমিল্লাতে একটা ফোন করে শুয়ে পড়। ডোন্ট ওভার এস্টিমেট মুজিব, হি ইজ জাস্ট অ্যান অ্যাভারেজ ম্যান। আব্বার কথায় কিছুটা চিন্তিত হয়ে পড়েছিলাম। পরদিন সকালে জেনারেল শফিউল্লাহ সেনা সদরে আমাকে ডেকে পাঠালেন। সেখানে গিয়ে দেখি কর্নেল হুদাকেও ডেকে পাঠানো হয়েছে। হুদা ভাই আমাকে বললেন, চিফ উইল গো উইথ আস টু কুমিল্লা টু রিলিজ অল দোজ পিপল। ভীষণভাবে দমে গিয়েছিলাম এই সিদ্ধান্তের কথা শুনে। হুদা ভাইও ভীষণ আপসেট। কর্নেল নূর জেনারেল জিয়ার এডিসি, তার কামরায় গিয়ে বললাম বসের সঙ্গে দেখা করতে চাই। নূরের মাধ্যমে খবরটা পেয়ে তিনি আমাকে ডেকে পাঠালেন। ঘরে ঢুকে দেখলাম তিনিও গম্ভীর। আমাকে বসতে ইঙ্গিত করে তিনি বললেন, ওয়েল আই নো এভরিথিং, ডোন্ট লুজ হার্ট, আল্লাহ ইজ হিয়ার, ইউ হ্যাভ ডান ইউর ডিউটি সিনসিয়ারলি, সো ফরগেট অ্যাবাউট দ্য রেস্ট অ্যান্ড বি অ্যাট ইজ। চিফের সাথে একই হেলিকপ্টারে করে ফিরে এলাম কুমিল্লায়। চিফ নিজে গিয়ে বন্দীদের মুক্তি করে দিলেন। আমাদের সামনে ফুলের মালা গলায় পরিয়ে সমবেত আওয়ামী লীগাররা সদর্পে মিছিল করে চলে গেল শেখ মুজিবের জয়ধ্বনি করতে করতে। বিব্রত হওয়ার অবস্থায় ইনটরেবল হিউমিলিয়েশন সহ্য করে নিতে হয়েছিল আমাদের সকলকে। ঢাকায় ফেরার আগে জেনারেল শফিউল্লাহ আমাদের সারমন দিলেন, প্রাইম মিনিস্টার ডিজায়ার ইজ অ্যান অর্ডার। এই ঘটনার ফলে সারা দেশে ডিপ্লয়েড আর্মির মনোবল একদম ভেঙে পড়েছিল। গুজব ছড়িয়ে পড়ল শেখ মুজিব শীঘ্রই আর্মি অপারেশন বন্ধ করে দিচ্ছেন। এরপর আমরা নামে মাত্র অপারেশনে ডিপ্লয়েড ছিলাম। আরোপিত দায়িত্ব পালনে কোনো উৎসাহ ছিল না কারোরই। কোনো রকমে সময় কাটাচ্ছিলাম আমরা।